সুপ্রিয় শিক্ষার্থীরা, আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাউ টু রাইট আ কভার লেটার উইথ সিভি। এই ভিডিওটি দেখলে আশা করি তোমাদের কভার লেটার এবং সিভি লেখা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। এবং আজকে এমন একটি ফরম্যাট শেখাবো যে ফরম্যাটের মাধ্যমে তুমি যে কোনো কভার লেটার এবং সিভি খুব সহজেই লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটি প্রশ্ন রয়েছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু আ বিজনেস ফার্ম ফর দ্য পোস্ট অফ আ সিনিয়র অফিসার। অর্থাৎ যে কোনো একটি বিজনেস ফার্মে তুমি সিনিয়র অফিসার পদে আবেদন করবে। তো আসলে এই আবেদনটি লেখার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে একটি আবেদন পড়ে একটি কভার লেটার পড়ে তুমি কিভাবে যে কোনো কভার লেটার লিখতে পারবে। তো সেই টেকনিকটি আজকের এই ভিডিওর মধ্যে আমি শেখাতে চলেছি। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমরা একটু মূল কভার লেটারটি দেখে নেই। তো শুরু করতে হবে আসলে এপাশে একটা অ্যাড্রেস দিয়ে। আমি এখানে দিয়েছি চৌধুরী মঞ্জিল 105 সদর রোড, বরিশাল, 10 ডিসেম্বর 2024। অর্থাৎ এখানে একটি অ্যাড্রেস দিতে হবে এবং তারিখ দিতে হবে। তো এখানে আমি দিয়েছি চৌধুরী মঞ্জিল। তোমাকে যে চৌধুরী মঞ্জিল দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার পছন্দ মতো একটি বাসার নাম বা একটি ঠিকানা তুমি ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে দ্য জেনারেল ম্যানেজার, ফ্যান্সি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যশোর। অর্থাৎ এখানে তোমাকে যে কোনো একটি কোম্পানির নাম দিতে হবে এবং সেই কোম্পানির ঠিকানাটি দিতে হবে যে এটি কোথায় অবস্থিত। অর্থাৎ প্রশ্নে যদি দিয়ে দেয় যে সাপোজ তুমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তুমি একটি আবেদন লেখো, তাহলে তুমি এখানে সেই কোম্পানির নামটি উল্লেখ করবে। কিন্তু যদি নাম উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি কোম্পানির নাম লিখতে পারবে। আর এই কভার লেটার সাধারণত জেনারেল ম্যানেজার অথবা ডিরেক্টরের কাছেই লেখা হয়, কাজে এখানে দ্য জেনারেল ম্যানেজার দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেমন কোনো কলেজের লেকচারার যদি চাওয়া হয় তবে সেক্ষেত্রে দ্য প্রিন্সিপাল হবে, এবং যদি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার চাওয়া হয় তবে দ্য হেডমাস্টার। এখানে দ্য জেনারেল ম্যানেজারের জায়গায় দ্য হেডমাস্টার লিখতে হবে। এরপরে ওই স্কুলের নাম দিতে হবে, এবং যদি কলেজ হয় তবে সেই কলেজের নাম দিতে হবে, অর্থাৎ ইনস্টিটিউশনের নামটা তোমাকে দিতে হবে। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। দ্য জেনারেল ম্যানেজার, ফ্যান্সি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যশোর। এটি সম্পূর্ণ একটি কাল্পনিক নাম। এরপরে আমরা শুরু করব, ডিয়ার স্যার, in response to your advertisement published in the Daily Star on 5 December 2024, I would like to apply for the post of a senior officer in a reputed firm like yours. এখানে আমি ব্র্যাকেটে দিয়েছি, দেখো ফার্মটাকে কিন্তু বোল্ড করেছি এবং ব্র্যাকেটে দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠান হলে ফার্মের স্থলে ইনস্টিটিউশন হবে। অর্থাৎ যদি তুমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট টিচার বা লেকচারার পদে আবেদন করো তবে সেখানে আর ফার্ম লেখা যায় না, কারণ আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠান কোনো বিজনেস ফার্ম নয়, সেটি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ফার্মের জায়গায় হবে ইনস্টিটিউশন, যেমন ইন এ রেপুটেড ইনস্টিটিউশন লাইক ইয়োর্স। আর এখানে রয়েছে ইন এ রেপুটেড ফার্ম লাইক ইয়োর্স। তা আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে actually I am looking for this type of job and I believe that you will find me a suitable candidate for this post. My CV is enclosed. তো এখানে একটু খেয়াল করো, আমি একটি কভার লেটার দিয়ে কিভাবে অনেকগুলো কভার লেটার লেখা যায় তার মূল টেকনিক কিন্তু এখানে আমি যে বোল্ড করে রেখেছি, ফর দ্য পোস্ট অফ আ সিনিয়র অফিসার। অর্থাৎ এই পোস্টের নামটা ঘুরে যাবে। ধরো এখানে যদি চায় কম্পিউটার অপারেটর, যদি এরকম চাওয়া হতো তাহলে এইখানে আমি লিখতাম ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার অফিসার, কম্পিউটার অপারেটর। অর্থাৎ এই সিনিয়র অফিসারের জায়গায় কম্পিউটার অপারেটর হবে। এরপর যদি চাইতো অ্যাসিস্ট্যান্ট টিচার তাহলে আমি এখানে লিখতাম আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ অ্যাসিস্ট্যান্ট টিচার। যদি লেকচারার চাইতো তাহলে আমি এভাবে লিখতাম আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ আ লেকচারার।
ইন এ রিপুটেড ইনস্টিটিউশন, আমি আগেই বলেছি যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তবে ফার্মের জায়গায় ইনস্টিটিউশন লিখতে হবে। আর যদি কোনো বিজনেস ফার্ম মানে কোনো কোম্পানি হয় তবে সেক্ষেত্রে এই ফার্মটাই থাকবে বা এটাই লেখা যাবে। এরপরে actually I am looking for this type of job and I believe that you will find me a suitable candidate for this post. My CV is enclosed. এই অংশটা কিন্তু এমন ভাবে লেখা হয়েছে যে এটি যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই যাবে, কারণ এখানে নির্দিষ্ট উল্লেখ করা কিন্তু নেই যে এই জবের জন্য এইটা। কাজে এটি তোমরা সব যে কোনো কভার লেটারের ক্ষেত্রে কিন্তু লিখতে পারবে, শুধুমাত্র আমাদেরকে পরিবর্তন করতে হবে এই পোস্টের জায়গায় এসে, যেটি আমি বোল্ড করে দিয়েছি। যেমন আমি এখানে যে প্রশ্নটি দিয়েছি এখানে বলেছিল রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু আ বিজনেস ফার্ম ফর দ্য পোস্ট অফ এ সিনিয়র অফিসার। যদি এখানে এভাবে থাকতো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু আ বিজনেস ফার্ম ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, তাহলে ওইখানে এই যে মূল লেটারে আমরা সিনিয়র অফিসারের জায়গায় শুধুমাত্র ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর ব্যবহার করতাম। আর এই টেকনিক অবলম্বন করে তুমি যে কোনো একটি কভার লেটার মুখস্থ করে অনেকগুলো কভার লেটার লিখতে পারবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আজকের আমি এখানে যে কভার লেটারটি দিয়েছি এটি যদি মুখস্থ রাখো তাহলে যে কোনো কভার লেটার তুমি লিখতে পারবে, শুধুমাত্র পোস্টের নাম ঘুরিয়ে দেবে তাহলেই হবে, আর বাকি সবকিছু ঠিক থাকবে। এই ফরম্যাটটা তোমরা মুখস্থ করতে পারো, আশা করি উপকৃত হবে। বিশেষ করে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের তো আসলে কি বলবো, এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কাজে তোমরা এই ফরম্যাটটি মুখস্থ করে রাখতে পারো। এরপরে দেখো পরের পারাটা আমরা কিভাবে লিখব। I look forward to hearing from you and hope that I would be called for an interview shortly. এই প্যারাটাও সেম রাখা যাবে, যে কোনো কভার লেটারের ক্ষেত্রে এটিকে পরিবর্তন করার কোনো দরকার নেই, কারণ এটা সেভাবেই সাজানো হয়েছে যেন যে কোনো কভার লেটারের ক্ষেত্রে এটা লেখা যায়। এরপরে আমরা কমপ্লিমেন্টারি ক্লোজিং দেব। এটা হচ্ছে yours faithfully ব্র্যাকেটে সিগনেচার দেওয়া আছে, অর্থাৎ এখানে তুমি তোমার একটা সিগনেচার দিবে, তারপরে তোমার ফুল নাম লিখবে। আমি এখানে লিখে রেখেছি শাফিন আহমেদ, এটি একটি কাল্পনিক নাম। তো তোমরা তোমাদের এখানে সিগনেচারটা দেওয়ার পরে এখানে তোমাদের ফুল নাম লিখবে এবং শেষে লিখবে এনক্লোজ সিভি। এই এতটুকু লিখলেই আমাদের কভার লেটার লেখার কাজটি শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কভার লেটার কিভাবে লিখতে হয় সেটি বুঝতে পেরেছো এবং একটি কভার লেটার শেখার মাধ্যমে তোমরা একাধিক কভার লেটার লিখতে পারবে। তো এখন আমরা একটু সিভি লেখাটার নিয়মটা একটু দেখে নেব যে সিভি কিভাবে লিখতে হয়। তো মূলত তোমরা যারা এসএসসি তে রয়েছে, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে বা 9-10 এ রয়েছে, তোমাদের কিন্তু কভার লেটারের সাথে সিভিও আসে। সেখানে বলাই থাকে যে রাইট আ কভার লেটার উইথ সিভি। তো সিভির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে কারিকুলাম ভিটাই। তো এখন আমি কারিকুলাম ভিটার লেখার নিয়মটা একটু দেখাচ্ছি। এখানে এভাবে যেখানে তোমার কভার লেটার লেখা শেষ হবে তারপর থেকে কারিকুলাম ভিটা এভাবে বড় হাতের ক্যাপিটাল লেটার লিখবে। তারপরে এখানে নেম থাকবে, অ্যাড্রেস থাকবে। আমি এখানে সবগুলো কাল্পনিক নাম এবং অ্যাড্রেস ব্যবহার করেছি। নেম হচ্ছে শাফিন আহমেদ এবং অ্যাড্রেস হচ্ছে 4 স্টেশন রোড ময়মনসিংহ। মোবাইল নাম্বার হচ্ছে এখানে 017, এরপর স্টার দিয়ে রেখেছি, অর্থাৎ যে কোনো একটি মোবাইল নাম্বার তোমাকে লিখতে হবে। এরপর একটি ইমেল অ্যাড্রেস তোমাকে লিখতে হবে, যেমন আমি এখানে লিখেছি rkenglishcare@gmail.com। এরপর অবজেক্টিভটা আমি এমনভাবে এখানে লিখে দিয়েছি যেটি তুমি যে কোনো কভার লেটার যে কোনো সিভিতে তুমি এটাকে ব্যবহার করতে পারবে। টু ডেভেলপ আ সাকসেসফুল ক্যারিয়ার ইন প্রাইভেট সেক্টর। এরপরে হচ্ছে এখান থেকে যে প্রোফাইল কথাটি রয়েছে, এই যে সেক্টরের আগে এই প্রোফাইলটি তোমরা বাদ দিয়ে দেবে। এটি আসলে লেখার সময় একটু মিস্টেক হয়ে গেছে। টু ডেভেলপ আ সাকসেসফুল ক্যারিয়ার ইন প্রাইভেট সেক্টর, এই প্রোফাইল শব্দটা থাকবে না। তো এরপরে আমরা একটু পরের স্টেপ দেখে নেব, সেটি হচ্ছে প্রোফাইল। অ্যানালাইটিক্যাল, ইনোভেটিভ, সেলফ মোটিভেটিং অ্যান্ড কনফিডেন্ট, এটিও তোমরা ঠিক রাখতে পারো। অর্থাৎ এই সিভিটি যদি তোমরা মুখস্থ রাখো তাহলে যে কোনো কভার লেটারের সাথে এই সিভিটি তোমরা লিখতে পারবে। এটি এমনভাবেই সাজানো হয়েছে। এরপরে হচ্ছে পার্সোনাল ডিটেলস, ফাদার্স নেম, তারপরে হচ্ছে মাদার্স নেম, তারপরে এখানে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস। এইখানে ভিল মানে হচ্ছে ভিলেজ কুমারখালী পোস্ট দারিয়াকান্দি, উপজেলা হচ্ছে আসানসোল, ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ ইত্যাদি। এটিও একটি কাল্পনিক অ্যাড্রেস। তোমরা এখানে তোমাদের মন মতো যে কোনো অ্যাড্রেস লিখে দিবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ,
এরপর হচ্ছে ন্যাশনালিটি, অবশ্যই বাংলাদেশি। তোমরা চাইলে এখানে ব্র্যাকেটে বাই বার্থও লিখতে পারো এবং সেটি না লিখলেও হবে। ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে আনম্যারিড। এরপরে রিলিজিয়ন হচ্ছে ইসলাম। এরপরে এডুকেশন, যখন এডুকেশনে আসবে তখন তোমরা এটিকে অবশ্যই একটি বক্সের মাধ্যমে লিখে দেবে। এখানে একটু বলে রাখি, তোমরা যারা বিশেষ করে এসএসসির স্টুডেন্ট রয়েছে বা 9-10-এ পড়তেছো, তোমরা কিন্তু এই এডুকেশন লেখাটা নিয়ে বা সমস্যায় পড়ো, কারণ তোমরা সবেমাত্র 10-এ পড়তেছো, কিন্তু তোমরা জানোই না তোমাদের অনার্স মাস্টার্স কবে শেষ হবে এবং পাসিং ইয়ার কি দেবে, ওটা কিভাবে সাজাবে, সেটা নিয়ে কিন্তু তোমরা সমস্যায় পড়ো। তাই তোমাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা আমি এখানে যে এডুকেশনের বক্সটি দিয়েছি এটি তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এখানে নেম অফ এক্সাম লিখবে, তারপর হচ্ছে পাসিং ইয়ার, জিপিএ লিখবে, গ্রুপ লিখবে, তারপর হচ্ছে বোর্ড বা ইউনিভার্সিটি। তো দেখো প্রথমে এসএসসি রয়েছে, তোমরা এই সালটা ইউজ করতে পারো, তাহলে তোমাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না পরীক্ষার হলে। যেমন 2011। এরপরে জিপিএ হচ্ছে জিপিএ 5, গ্রুপ হচ্ছে সায়েন্স, বোর্ড বা ইউনিভার্সিটি হচ্ছে এখানে বরিশাল। তোমরা এখানে যারা যে বোর্ডে রয়েছে তোমাদের বোর্ডের নাম লিখে দেবে, ঢাকা বোর্ড হতে পারে, যশোর বোর্ড হতে পারে, যাই হোক না কেন সেটা লিখে দেবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে উদাহরণ হিসেবে বরিশাল ব্যবহার করেছি। এরপরে এইচএসসি 2013। তো জানো যদি এসএসসি যে সালে শেষ হয় তার ঠিক 2 বছর পরে কিন্তু আমাদের এইচএসসি শেষ হয়। তো সেই হিসাবে 11 যদি এসএসসি হয় তাহলে আমাদের এইচএসসি হবে 2013। এখানেও জিপিএ হচ্ছে 5 এবং গ্রুপ হচ্ছে সায়েন্স, বোর্ড হচ্ছে বরিশাল। এরপরে বি অনার্স, এটা হচ্ছে 2017, কারণ আমরা জানি যে অনার্স কোর্স আমাদের 4 বছরে শেষ হয়, তাই 13 থেকে 17, অর্থাৎ বি অনার্স হবে আমাদের 2017 এবং এইখানে জিপিএ 3 আউট অফ 4। এবং তোমরা জানো যে অনার্সের যে জিপিএ সেটা কিন্তু 4-এর মধ্যে কল্পনা করা হয়, ধরা হয় 4-এর মধ্যে। তো 4-এর মধ্যে এখানে 3 দিয়েছে এবং গ্রুপ হচ্ছে, গ্রুপ মিন্স এখানে সাবজেক্ট, অনার্সে তো আর গ্রুপ থাকে না, সেখানে সাবজেক্ট হিসেবে ধরা হয়। তো এখানে গ্রুপের জায়গায় আমি ইংলিশ লিখে দেব, বা তোমরা যদি অন্য কোনো সাবজেক্ট পছন্দের থাকে যেমন পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো লিখে দিতে পারো। তো আমি মূলত এখানে ইংলিশ লিখে দিয়েছি। এরপরে বোর্ড বা ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এইখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে কিন্তু আমরা আর এই যে বোর্ডের আন্ডারে থাকি না, সেটা হয় ন্যাশনাল ইউনিভার্সিটি, অথবা যদি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি তবে সেই বিশ্ববিদ্যালয়ের নাম লিখতে হয়, যেমন বরিশাল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ইত্যাদি। আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কলেজে আমরা অনার্স বা মাস্টার্স করি তবে সেক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখতে হয়। এখানে কিন্তু আর বোর্ডে যে বরিশাল লেখা যাবে না, আর এই কারণে উপরে আমি এই বোর্ড অবলিক দি ইউনিভার্সিটি লিখে রেখেছি। এরপরে সর্বশেষ আমাদের হচ্ছে এমএ বা মাস্টার্স, এটা হচ্ছে 2018 এবং অনার্সের শেষে মাস্টার্স করতে সাধারণত 1 বছর সময় লাগে, তাই 2017 পরে আসবে 2018 এবং এইখানে 3.25 আউট অফ 4, এইখানে আমি 3.25 দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো রেজাল্ট লিখতে পারো। এরপরে সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে বোর্ড বা বিশ্ববিদ্যালয়। তো এই হচ্ছে এডুকেশন। তো অনেকে এডুকেশনটা লেখার সময় সিভিতে তার বক্স করে দেয় না, সামনে সামনে লিখে দেয়। তো আমার সাজেশন হচ্ছে এডুকেশনটা অবশ্যই তোমরা বক্স করে লিখবে। এটি হচ্ছে সিভি লেখার একটি সঠিক নিয়ম, যথার্থ নিয়ম। এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে, যেমন আই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ এ জুনিয়র অফিসার অ্যাট এবিসি কোম্পানি ফর 3 ইয়ার্স। এখানে আমি একটা এবিসি লিখে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দের একটা কোম্পানির নাম লিখে দিতে পারো, বা চাইলে তোমরা এখানে এবিসি রাখতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। এরপরে স্কিলস মানে হচ্ছে দক্ষতা। তো কি কি দক্ষতা রয়েছে, প্রথমে আসি ল্যাঙ্গুয়েজ, গুড নলেজ ইন ইংলিশ অ্যান্ড বাংলা, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে খুব ভালো জ্ঞান রয়েছে। এরপরে হচ্ছে কম্পিউটার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং, এটা হচ্ছে তোমার দক্ষতা বা স্কিলস। এরপরে চলে যাব ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে ট্রাভেলিং, কুকিং অ্যান্ড এন্টারটেইনিং ফ্রেন্ডস। এরপরে সর্বশেষ যে জিনিসটা আমাদের দিতে হবে, অনেকে কিন্তু সিভি লেখার ক্ষেত্রে এই রেফারেন্সটা দেয় না, এটাকে কিন্তু এড়িয়ে যায়। আসলে এটা কিন্তু সিভি লেখার একটা সঠিক নিয়ম নয়, যদি তুমি এটাকে এড়িয়ে যাও। রেফারেন্স অবশ্যই দিতে হবে এবং সেখানে যে কোনো 2 জন মানুষের রেফারেন্স দিতে হবে। তো আমি এখানে সাজিয়েছি, দেখো। এক হচ্ছে ডক্টর হারুন আর রশিদ, অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ ঢাকা, এবং টেলিফোন নাম্বার এখানে দিয়েছে একটি কাল্পনিক। তো এরপর দেখো 2 নাম্বার হচ্ছে মোহাম্মদ হাসান আলী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা।
এটিও আমি এখানে কাল্পনিকভাবে দিয়েছি, তোমরা এরকম চেনো জানো বা দুজন ব্যক্তির নাম লিখে দেবে রেফারেন্স হিসেবে, যেটা সিভি লেখার সঠিক নিয়ম। তো এই ছিল আজকে আমাদের সিভি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কভার লেটার এবং সিভি লেখার একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে, তাহলে সেটি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ফরম্যাটটি মুখস্থ করার মাধ্যমে তোমরা সিভি এবং কভার লেটার লেখার একটি পূর্ণাঙ্গ ধারণা পাবে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।